স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভাই কেমন আছেন? আপনার নামে তো হত্যা মামলা হয়েছে, জানেন তো? আসেন একটু কথা বলি। আর 5 লাখ টাকা নিয়ে আসবেন, নাম কেটে দিব। এমন কথা শুনলে আপনারও নিশ্চয়ই পিলে চমকানোর অবস্থা হবে। এমনটাই হচ্ছে সাম্প্রতিক সময়ে অনেকের সঙ্গেই। অথচ জুলাই বিপ্লবে যে আহতদের হয়ে সব মামলা তারা কিছুই জানেন না, এমনকি চেনেন না বাদী বা আসামিদের কাউকেই। এমনই ঢালাও এবং ভুয়া মামলার নানা অসঙ্গতির গল্প শোনাচ্ছেন ইকবাল অনিক। আহত মোবারক মিয়ার চাচাতো ভাইয়ের করা মামলায় ৩৩ নম্বর আসামি করা হয় মঞ্জুর আহমেদ মজুমদারকে। তিনি থাকেন উত্তরায়, পেশায় ব্যবসায়ী। পল্টনের একটি হত্যা চেষ্টায় মামলায় তাকেও আসামি করা হয়েছে। মঞ্জুর আহমেদ জানান, তিনি জানতেন না তিনি কোন মামলার আসামি। হঠাৎ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কাছে মামলার কপি পাঠানো হয়। মেসেজে লেখা হয়, পল্টনে একটি হত্যা চেষ্টা মামলায় আপনি হুকুমের আসামি, সাবধানে থাকেন। পরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে জানানো হয় টাকা দিলেই মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে। এই ধরনের অসত্য একটা ভুয়া ডায়েরি মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে অনলি ফর চাঁদা ইস্যুর জন্য। তারা এই মামলা বাণিজ্য করে অনতি বিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের জন্য আমি আবেদন জানাচ্ছি। মঞ্জুর আহমেদ কিভাবে আসামি হন, এমন প্রশ্ন স্থানীয়দেরও। দেশে থেকেও কি শান্তিতে থাকতে পারবো না? এর জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল? আমরা আসলে পরিত্রাণ চাই। আমরা কেন এইভাবে মজলুমের শিকার হব? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা আগেও কামনা করছি, এখনও কামনা করি। আমরা চাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে, কোনো চাঁদাবাজ যাতে আমাদেরকে কোনোভাবেই ঘায়েল না করতে পারে। গেল 24শে জানুয়ারি 49 জনকে আসামি করে নাহিদ আল মামুন নামের এক ব্যক্তি মোবারক মিয়ার চাচাতো ভাই পরিচয় দিয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কে এই নাহিদ আল মামুন? মামলার এজাহারের ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। সরাসরি দেখা করার জন্য ফোন দেয়া হয় মামলার বাদী নাহিদকে। তিনি কখনো অসুস্থ, আবার কখনো ব্যস্ত আছেন বলে কেটে দেন ফোন। আপনার চাচাতো ভাই কোথায় আছে? 104F1 কোনটা? এবার নাহিদ আল মামুনের এজাহারে যে ঠিকানা ব্যবহার করেছেন সেখানে যায় ডিবিসি নিউজ, কিন্তু এ নামের কোনো অস্তিত্বই মেলেনি। বাড়ির মালিক আর স্থানীয়রাও চেনেন না এ নামের কাউকে। 14-15 বছর আমি এই গলিতে, এই যে 104/1 সরকার হাউসে, কিন্তু আমি কখনো ওনারা দেখি নাই এখানে। আমরা তো এখানকার, আমরা যদি না এটা বুয়া টেকে না দিই মানুষের থেকে এই জিনিসটা করতেছে ভাই, টাকাটুকু আদায় করতেছে। মামলার বাদী নাহিদ আল মামুনের খোঁজে টানা 2 দিন গিয়েও না পেয়ে আবার তাকে ফোন দেয়া হলে আর ধরেননি। নাহিদ আল মামুন মামলার এজাহারে নিজের যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন তাও যাচাই করে ডিবিসি নিউজ। অনুসন্ধানে বেরিয়ে আসে এক নারীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করছেন নাহিদ। মামলার বাদী নাহিদকে না পেয়ে এবার তার চাচাতো ভাই আহত মোবারক মিয়ার খোঁজে ডিবিসি নিউজ। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা মেলে মোবারক মিয়ার। জানা যায় মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় অটোরিকশা চালান। 23 আগস্ট সন্ধ্যায় পুলিশের ছোড়াগুলিতে আহত হন। মোবারককে প্রশ্ন করা হয় নাহিদ আল মামুন নামের তার কোনো চাচাতো ভাই আছে কিনা। তিনি জানান, ভাই তো দূরের কথা, কোনো আত্মীয়ও নেই। তাকে আহত দেখিয়ে যে মামলা করা হয়েছে তাও তিনি জানেন না। এই যে ছবিটা আপনাকে দেখালাম, এই ছবিটাকে মানুষটাকে কি আপনি চেনেন? না, চিনি। আমি তো দেখি নাই, আমার বাড়িতে ব্রাহ্মণবাড়ি, আমার লগে তো কোনো যোগাযোগ করে নাই। চাচাতো ভাই নাকি খালাতো ভাই আমি তো জানি, চিনি। পরে কথা হয় মোবারক মিয়ার বোন সোমার সাথে। বাদী নাহিদ আল মামুনের জাতীয় পরিচয়পত্রের ছবি দেখালেও তিনি চেনেন না। এরই নাম তো নাহিদ আল মামুন? না, এই ছেলে না, আমার চাচাতো ভাই। এই ছেলেই তো মামলাটা করছে, দেখেন আপনি। না, ও না তো। পুলিশ মহাপরিদর্শক বলেন, কিছু অসাধু ব্যক্তি জুলাই আগস্টের মামলার নামে চাঁদাবাজি করছে। তাদের তথ্য পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি। এরকম টাউট টাইপ লোক তারা পুলিশের সাথে ডিসকাস করে আসামিকে ভয় দেখিয়ে যে আপনার নামে তো মামলা আছে, তো টাকা দেন, আপনারটা বাদ দিয়ে দিব, এইগুলো। কাউকে টাকা পয়সা দিয়েন না, নিরীহ হলে আপনাকে গ্রেফতার করার কোনো সুযোগই নাই। যদি এরকম কোনো কিছু বুঝেন যে না আমাদেরকে
জানান আর কি যে এরকম আমাকে কেউ টাকা চাচ্ছে অথবা ইয়ে করছে। মামলায় ব্যবহার করা নাহিদ আল মামুনের নম্বর হোয়াটসঅ্যাপে ব্যারিস্টার কবির নাম দেয়া। আর এরকম ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এটা ক্রিমিনাল অফেন্স। সে প্রকৃত অ্যাডভোকেট না হয়েছে প্রতারণা করলো মানুষের সাথে। এই যে প্রতারণা করলো, এইটার বিচার সংশ্লিষ্ট বার যদি তাকে ধরতে পারে তারাও করতে পারে, অথবা বার কাউন্সিলেও রেফার করতে পারে। দেশের মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন সেজন্য আইনজীবী সমিতিগুলোতেও নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তাহলে তারা বার কাউন্সিলে তারা আবেদন করতে পারে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার এই আদেশ দেয় ঢাকার সিএমএম কোর্ট। এর আগে গত ২৬শে জানুয়ারি তাকে এই মামলায় জামিন দেয় আদালত। এদিকে লায়লা আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১ মার্চ থেকে। সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দলটি রাজনীতি করতে পারবে কিনা সেটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দাবি করেন, গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংস্কার আপনারা করবেন, করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ ১১ দফা প্রস্তাব তুলে ধরা হয়। সংস্কার প্রস্তাবনার একটি খসড়া প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশাররফ অবশ্য বলেন, সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। বর্তমান অবস্থা মাত্র ৬ মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কার্যক্রম। ভোটারদের তথ্য ডেটাবেসে সংরক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার ভোটার বৃদ্ধির হার ২.৪৪%, নতুন ভোটার ১.৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩.৯%। এবার মৃত ভোটার কর্তন হয়েছে ১৫,২৩,০০০। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে ও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে ইসি সচিব। বাংলাদেশ ব্যাংকের সব ব্যক্তিগত লকার ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে লকার সেবা বন্ধ রাখা হয়েছে। এতে নতুন করে কেউ লকারে কিছু রাখতেও পারছেন না, আর যারা রেখেছেন তারা তুলতেও পারছেন না। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে বিপুল অবৈধ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান এবং অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় এই লকারগুলো।
কেউ যাতে কোনোভাবেই লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার আবেদন জানিয়ে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠায় দুদক। আগামী ৩ মাসের মধ্যে মুদ্রাস্ফীতি স্বাভাবিক ও সহনীয় মাত্রায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় কমিটির উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলেন। মুদ্রাস্ফীতির কারণে মানুষ কিছুটা কষ্টে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় এলে পরবর্তী 2 মাসের মধ্যে অর্থনীতিতে তার প্রভাব পড়বে। চাল, ডাল সহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ বাজারে আছে দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী রমজান মাসের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে খেজুরের পাশাপাশি বিভিন্ন ফল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মার্চের কোনো জিনিসের পণ্য আমরা এসে দেব না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। আপনি জরুরি কাজে উত্তরা থেকে মতিঝিল যাবেন। স্বাভাবিক গতিতে গেলে সর্বোচ্চ সময় লাগার কথা 30 থেকে 40 মিনিট, কিন্তু একটু সামনে এগোতেই মিছিল বা অবরোধ, তা পেরিয়ে আরেকটু এগোলেই জটিল জট। এভাবে একের পর এক বাধা মারিয়ে পৌঁছাতে লাগছে 2 থেকে 3 ঘন্টা। আপনি সহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্যদের মেলালে প্রতিদিন এভাবে এই জাদুর শহরে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে 80 লাখ টাকার হিসেবে ক্ষতিটা বছরে 55,000 কোটি। ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আজ দেখুন 4র্থ পর্ব। যানজটের কারণে প্রতি বছরই আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের হিসাব নিকাশ করা হয়, তবে এর থেকে উত্তরণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে প্রতিদিনই বাড়ছে আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের বড় সমীক্ষা। এভাবে অনড় থমকে আছে ঢাকা মহানগর। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে 80 লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি দিনে 150 কোটি টাকা, যা বছরে 55,000 কোটি টাকার বেশি। এর মধ্যে দিনে শুধু 137 কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে। অন্য এক গবেষণায় দেখা যায় 2004 সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে 21.2 কিলোমিটার, আর 2025 সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় 4.5 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম। ঢাকার 2 সিটিতে 110টি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ, তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না। যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে, তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাবা এখন যাত্রী ভাবে আসে, দৌড় দিয়ে আসেন, কি করবো এখন? আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক, আমরাও যাতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠাইতে পারি। মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্র বিশেষে অসচেতনতা। যারা চালক, যারা যাত্রী, পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো, আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যেত। বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা। সড়কের পরিমাণ কম, সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা। পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। অবকাঠামোর পাশাপাশি দরকার হচ্ছে নীতির পরিবর্তন। এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি। ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় 4.5-5 কিলোমিটারে নেমে এসেছে। যেহেতু গণপরিবহন নাই, এখানে ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল এবং পায়ে চালিত রিক্সা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে। পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান, যানজট সমস্যাটি বহুমাত্রিক। গণপরিবহন হওয়া মানে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই। সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারগুলি সরিয়ে
আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব, তাহলেই কিছুটা সম্ভাবনা আছে। ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো, ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে জিকির আজকার আর নিজের আত্ম উন্নয়নের নানামুখী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের আম্বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। দিনব্যাপী বিরতি দিয়ে চলছে ধর্মীয় বক্তব্য। মনের অব্যক্ত কথা আর পরকালীন চাওয়া মহান রবের কাছে। লাখো অংশগ্রহণকারী টঙ্গীর তুরাগ তীরে জিকির আজগার সহ নানাবিধ আমলে ব্যস্ত। আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের। এই দ্বীনি দাওয়াতের কাজে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই টঙ্গী ইজতেমা মাঠে এসেছি। বয়ান শুনে নিজেও হেদায়েতপ্রাপ্ত হয়েছি এবং এই কথাগুলো যাতে আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারি। এই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানুষ চলতে পারবে। শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এ মেহনত। এই সরকারের আমলে এত সুন্দর ইজতেমা যে হয়েছে পরিপূর্ণ, আমরা অনেক খুশি। এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য আস্তে আস্তে কিন্তু যুব সমাজ ধ্বংসের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। জীবন যাপনের নানা সময় করা গুনাহ থেকে মুক্তি পেতে মুনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণরা। ইমানি কথা শোনা, আর ইমানি কথা যখন বেশি বেশি করে শুনবো তখন ইমান পরিপূর্ণ হয়ে যাবে। এই সাথীরা এখানে ছুটে আসতেছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো চলবে, নিজের জীবনকে সাজাইবে। বুধবার আখরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবাইর অনুসারীদের দ্বিতীয় পর্ব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। কানাডা ও মেক্সিকোর পণ্যে 1 মাসের জন্য শুল্ক স্থগিত করলেও চীনকে ছাড় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কের খড়গ চালালো বেইজিং। দেশটির কয়লা এবং এলএনজিতে 15% আর অপরিশোধিত তেল, কৃষি, যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ি আমদানিতে 10% শুল্ক আরোপ করল চীন। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগও দিয়েছে দেশটি। ফের মুখোমুখি চীন যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির মধ্যে দ্বিতীয় দফায় বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে চীনের ওপর মার্কিন শুল্ক কার্যকর হয়। এর কয়েক মিনিট পরই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের খড়গ বসায় চীন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও এলএনজি আমদানিতে নতুন করে 15% আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ি আমদানিতে 10% শুল্ক বসানোর ঘোষণা দিল চীনের অর্থ মন্ত্রণালয়। কার্যকর হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষায় সীমিত করা হয়েছে যুক্তরাষ্ট্রে বিরল ধাতুর রপ্তানি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটি। পাশাপাশি স্বাভাবিক বাজার লেনদেন নীতি লঙ্ঘনের অভিযোগে পিভিএইচ কর্প ও ইলুমিনা ইনকর্পোরেটেড নামে 2টি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত সত্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে জরিমানা এবং চীনে ব্যবসা ও বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে নতুন প্রযুক্তি স্থাপন ও সেনা মোতায়েন এবং অপরাধ, ফেন্টানিল চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে সহযোগিতামূলক পদক্ষেপে অংশ নেওয়ার শর্তে কানাডার পণ্যে 1 মাসের জন্য শুল্ক স্থগিত রাখতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েক ঘণ্টা আগে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধেও 1 মাসের জন্য শুল্ক স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প।
সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ আফ্রিকার পর এবার কাগজপত্রহীন ভারতের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর একটি C-17 উড়োজাহাজ বেশ কয়েকজনকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা US ইমিগ্রেশন অফ কাস্টমস এনফোর্সমেন্ট ICE। সংস্থাটি বলছে প্রাথমিকভাবে 18,000 ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে কতজনকে নিয়ে উড়োজাহাজটি ছেড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই সাথে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে এসব অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে তা নিশ্চিত করেনি ICE। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।